প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা নবম দশম শ্রেণীর সন্ধি পড়ছিলাম তোমাদের পাঠ্য বই থেকে। আজকে তোমাদের সন্ধির দ্বিতীয় লেকচার। এটি হচ্ছে বাংলা ব্যঞ্জন সন্ধি। আমরা আজকে এটি আলোচনা করব। সবাই হ্যাঁ, বই খুলে হাতের কাছে রেখে তারপর ভিডিওটি দেখবে, আশা করি বুঝতে পারবে। আজকে আমরা পড়ছি আমাদের হচ্ছে নবম দশম শ্রেণীর বই থেকে বাংলা ব্যঞ্জন সন্ধি। এটি পৃষ্ঠা নাম্বার কি 35-এ রয়েছে বইয়ে। তো বাংলা ব্যঞ্জন সন্ধি, মূলত ব্যঞ্জন সন্ধি কিভাবে হয় সেটি আমরা একটু দেখে নেব। ব্যঞ্জন সন্ধি হয় স্বরবর্ণ এর সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে, অথবা ব্যঞ্জন বর্ণ এর সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে, অথবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনে। তার মানে ব্যঞ্জন সন্ধি হওয়ার তিনটি পদ্ধতি রয়েছে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একটা, তার মধ্যে একটা ব্যঞ্জন বর্ণ একটা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। আর প্রথমটা দেখছি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণটা হবে স্বরবর্ণ। যেমন কাঁচা শব্দটির শেষ বর্ণ হচ্ছে কি আ, আর দ্বিতীয় শব্দ কলা, যার প্রথম বর্ণ হচ্ছে কি ক। তাহলে কি হচ্ছে দেখো, এটা স্বরবর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। এই নিয়মে মূলত যেটা হয়, স্বরবর্ণটা বিলুপ্ত হয়ে যায়, স্বরবর্ণটা বিলুপ্ত হয়ে যায়। তাহলে শব্দটা কি হবে? কাঁচা যোগ কলা হবে কি কাঁচকলা, শব্দটি হবে কাঁচকলা। ওকে, এবার আসো ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। দেখো এখানে বদ এবং জাত। বদ শব্দের শেষ বর্ণ হচ্ছে বদ শব্দের শেষ বর্ণ দ, আর জাত শব্দের প্রথম বর্ণ জ। তাহলে এটাও কি ব্যঞ্জন বর্ণ, এটাও ব্যঞ্জন বর্ণ। দ ব্যঞ্জন বর্ণ, বর্গীয় জ ব্যঞ্জন বর্ণ। এই নিয়মে যেটা হয়, এই দটা বিলুপ্ত হয়ে যায় এবং এই জটা দ্বিতীয় উচ্চারণ হয়। তাহলে শব্দটা কি হয়? বজ্জাত। কি হয়? বজ্জাত। একইভাবে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ। দেখো বন শব্দের সর্বশেষ বর্ণ হচ্ছে নয় হসন্ত এবং দ্বিতীয় শব্দের শুরুতে আছে কি আ। এটা স্বরবর্ণ, এটা কি ব্যঞ্জন বর্ণ। যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। এই নিয়মে যেটা হয়, শুধুমাত্র হসন্তটা উঠে যায়, ঠিক আছে, বাকি পুরোটাই একই রকম থাকে। তাহলে বনযোগাই শব্দটি কি হয়? বোনাই। আমরা এগুলো সবগুলি কিন্তু কি পাবো। তাহলে আমাদের ব্যঞ্জন বর্ণের সংখ্যা কি দাঁড়াচ্ছে? যে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন, লোপ বা পরিবর্তনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। তবে আমরা যে ব্যঞ্জন সন্ধিটা পড়ছি সেটি কিন্তু বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি। কি? বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি। বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এই দেখো, তোমাদের বইয়ে লেখা আছে বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি সমীভবন বা অ্যাসিমিলেশন এর নিয়ম অনুযায়ী হয়ে থাকে, ঠিক আছে। এবং বলা হয়েছে এটি অনেকটা আমাদের মৌখিক উচ্চারণ নির্ভর। সেটি কি? প্রথমে একটু দেখে নাও। সমীভবন তোমাদের ধ্বনি পরিবর্তনের একটি সূত্র, ঠিক আছে, যেখানে বলা হয়েছে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করবে, এটাকে বলা হয়েছে কি? সমীভবন। আমি এটা আছে আর সহজ করে দিয়েছি, শব্দ মধ্যস্থ একটি ধ্বনির প্রভাবে অন্য একটি ধ্বনির পরিবর্তন হবে। যেমন ধরো একটি খেয়াল করে দেখো, এখানে আমি একটা শব্দ লিখে রেখেছিলাম। দেখো শব্দটা হচ্ছে কাদনা। কাদনা শব্দের এই যে দ বর্ণটা, এটি বিলুপ্ত হয়ে কি হবে? এই ন বর্ণটা দ্বিতীয় উচ্চারণ হবে। তাহলে কাদনা শব্দটা দেখো উচ্চারিত হয়েছে কি? কান্না। তাহলে এখানে দটা বিলুপ্ত হয়ে গেছে, নটা দ্বিতীয় উচ্চারণ হয়েছে। অনেকটা উচ্চারণ নির্ভর মূলত আমাদের কি সমীভবন এবং বাংলা ব্যঞ্জন সন্ধি। একে দেখো শব্দটা মূলত তৎ জন্য, কিন্তু এখানে এই যে তটা আছে এটি উঠে গিয়ে এই জটা দ্বিতীয় উচ্চারণ হয়েছে। তাহলে শব্দটা কি আছে? তৎজন্য। তার মানে তৎজন্য, দেখো দ্রুত উচ্চারণ কিন্তু আমরা কি বলি? তৎজন্য। অনেকটা এরকম। অর্থাৎ তোমাদের এই ধ্বনি পরিবর্তনে এই সূত্রটা ধ্বনি পরিবর্তনের মধ্যেই দেওয়া আছে, সেটা দেখলে আরো সহজে বুঝতে পারবে। তো যাই হোক, আমরা সেটি দেখলাম এবং তোমাদের ওখানে প্রশ্ন হতেই পারে, কিন্তু এরপরে আমরা সূত্রগুলোতে চলে যাব। বাংলা ব্যঞ্জন সন্ধির প্রথম যে সূত্রটা তোমাদের বইতে খুব ছোট করে দেওয়া আছে, আমি একটু বিস্তারিত লিখেছি। সূত্রটা হওয়া উচিত ছিল এমন যে প্রথম শব্দের শেষ ধ্বনিটি হবে বর্গের প্রথম বর্ণ, বর্গের প্রথম বর্ণ, অর্থাৎ ক, চ, ট, ত। পটা দিয়ে পাওয়া যায় না বিধায় পটা এখানে লেখা হয় নাই। এই চারটি বর্ণের যে কোনো একটি বর্ণ। আর দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিটি হবে ঘোষ ধ্বনি, মানে বর্গের তৃতীয় ধ্বনিগুলো অথবা বর্গের চতুর্থ ধ্বনিগুলো। তৃতীয় ধ্বনি হচ্ছে গ, জ, ড, দ, ব, আর চতুর্থ ধ্বনি ঘ, ঝ, ঢ, ধ, ভ। দ্বিতীয় শব্দের শুরুতে এই বর্ণগুলোর যে কোনো একটি বর্ণ থাকতে পারে। তাহলে কি হবে? সন্ধির নিয়ম বলছে, এই 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 ব্যঞ্জন সন্ধির নিয়ম বলছে, তাহলে এই কটা পরিবর্তন হয়ে কয়ের জায়গায় গ হবে, চটা উঠে গিয়ে চয়ের জায়গায় বর্গীয় জ হবে, টটা উঠে গিয়ে টয়ের জায়গায় ডয় বিন্দুর হবে। এটা একটু মনে রাখো, ত এর জায়গায় কি হবে? দ হবে। ত এর জায়গায় ডয় বিন্দুর হবে, আবার ডও হতে পারে, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। তবে এতে দিশে হসন্ত থাকবে। আর দ্বিতীয় শব্দের শুরুতে যে ব্যঞ্জন ধ্বনিগুলো আছে এগুলো ঠিকই থাকবে, কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো আমি উদাহরণ দিয়েছি ডাক যোগ ঘর। দেখো ডাক শব্দের সর্বশেষ বর্ণ কি? ক, যার নিচে হসন্ত রয়েছে, এবং দ্বিতীয় শব্দের শুরুতে আছে ঘ। দেখো এটা বর্গের প্রথম বর্ণ, এটা বর্গের চতুর্থ বর্ণ। তাহলে নিয়ম বলছে এই যে বর্গের প্রথম বর্ণটা উঠে গিয়ে তার তৃতীয় বর্ণ হবে। তাহলে ক উঠে গেল, ক এর তৃতীয় বর্ণ কি? ক এর তৃতীয় বর্ণ কিন্তু গ। কারণ দেখো ক এর প্রথম বর্ণ ক, দ্বিতীয় বর্ণ খ, তৃতীয় বর্ণ হচ্ছে গ। তাহলে ক থাকলে কটা উঠে গিয়ে ক এর জায়গায় কি হবে? তার তৃতীয় বর্ণটি হবে। তাহলে অবশ্যই এখানে কি ছিল? ক ছিল, এখানে ক এর তৃতীয় বর্ণ গ হবে, ঠিক আছে। তাহলে ডাক ছিল, এখন কি হবে? ডাক।
তাহলে কি হচ্ছে শব্দটা? ডাকঘর। তাহলে ডাক যোগ ঘর শব্দটা কি হয়ে গেল দেখো? ডাকঘর। ঠিক আছে। একইভাবে দেখো 5 যোগ জন, দেখো এখানে কি আছে? চ আছে। চটা বর্গের প্রথম বর্ণ, এখানে আছে বর্গীয় জ বর্গের তৃতীয় বর্ণ। তাহলে এই চটা উঠে গিয়ে চয়ের জায়গায় চয়ের তৃতীয় বর্ণ কি? চয়ের তৃতীয় বর্ণ কিন্তু বর্গীয় জ, চ ছ জ, এখানে কিন্তু কি হবে? বর্গীয় জ হবে। তাহলে শব্দটা কি দাঁড়াচ্ছে? 5 জন। তাহলে 5 যোগ জন, তাহলে শব্দটা কি দাঁড়াচ্ছে? 5 জন। একেবারে দেখো ছোট যোগ দা, এখানে খেয়াল করো ছোট শব্দের সর্বশেষ বর্ণ আছে কি? ট, দ্বিতীয় শব্দের শুরুতে আছে দ, মানে বর্গের তৃতীয় বর্ণ। তাহলে এইখানে টটা উঠে গিয়ে টয়ের জায়গায় রয় বিন্দু হবে। শুধু তোমাদের বইতে কিন্তু এই উদাহরণটাই দেওয়া আছে। তাহলে ছোট যোগ যা দা শব্দটা হবে কি? সোরদা। ঠিক আছে। এরপরে আসো রাত যোগ দিন। রাত শব্দের সর্বশেষ বর্ণ হচ্ছে ত, ঠিক আছে, আর দিন শব্দের প্রথম বর্ণ দ। তাহলে এখানে কি তয়ের পর দ আসছে, তাহলে এই তটা উঠে গিয়ে তয়ের তৃতীয় বর্ণ দ হবে। ঠিক আছে, ত থ দ। তাহলে শব্দটা কি আছে দেখো? রয় ত উঠে গিয়ে তয়ের জায়গা হলো দ, রাত, এখানে দিন, দিনই থাকবে। তাহলে শব্দটি গেল রাত দিন। কিন্তু রাত দিন আমরা এভাবে আসলে কি লিখি না, কিন্তু উচ্চারণ করি এটা রাত দিন। এবার হচ্ছে 7 যোগ দিন। 7 শব্দের সর্বশেষ বর্ণ হচ্ছে ত, দ্বিতীয় শব্দের শুরুতে আছে দ। তাহলে এখানে তটা উঠে গিয়ে কি হবে? দ হবে। তাহলে শব্দটা কি হবে? 7 দিন। আমরা দয়ে দয়ে রস্বইকার দিয়ে লিখবো। তাহলে 7 যোগ দিন 7 দিন। ঠিক আছে। রাত যোগ দিন রাত দিন। ডাক যোগ ঘর ডাকঘর। 5 যোগ জন 5 জন। ছোট যোগ দা হবে কি? সোরদা। এটা হচ্ছে আমাদের কি বাংলা ব্যঞ্জন সন্ধির প্রথম সূত্র। এবার আসো দ্বিতীয় যে সূত্রটি রয়েছে, দ্বিতীয় সূত্রটি আমরা এখানে লিখে রেখেছি। বলা হয়েছে দেখো প্রথম শব্দের শেষ বর্ণটা হবে হলন্ত র, ঠিক আছে, এবং তাও আবার কি হবে? বদ্ধ অক্ষর বিশিষ্ট। ওকে। দ্বিতীয় শব্দের শুরুতে যে কোনো ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে হলন্ত র বলতে আমরা বুঝি যখন কোনো ব্যঞ্জন বর্ণ এর নিচে হসন্ত থাকে তখন তাকে হসন্ত বর্ণ বলি। কিন্তু এখানে বলছে হলন্ত র, তারপরে র এর নিচে হসন্ত, অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণটা হবে রয় হসন্ত। দ্বিতীয় নিয়মে প্রথম শব্দের শেষ বর্ণটা রয় হসন্ত হতেই হবে, এবং সেটা কি হবে? বদ্ধ অক্ষর। বদ্ধ অক্ষর মানে হচ্ছে আমরা যখন শব্দ বা অক্ষর উচ্চারণ করি যার শেষের বর্ণটির সঙ্গে যখন বাতাসটা আটকে যায়, মুখটা খপ করে বন্ধ হয়ে যায়, সেটিকে বদ্ধ অক্ষর বলা হয়। এটাকে ইংরেজিতে ক্লোজ সিলেবাল বলা হয়, বাংলায় বলা হয় বদ্ধ অক্ষর। দূর, আর, কি চার, ধর, বাতাসটা আটকে যায়, তাই এগুলো সবগুলো শেষে দেখো র এবং হসন্ত আছে, এগুলোকে বলা হচ্ছে কি? বদ্ধ অক্ষর, এবং শেষে র আছে, রয়ের নিচে হসন্ত, তাহলে হচ্ছে হলন্ত র, এবং তা আবার কি? বদ্ধ অক্ষর। তাহলে অবশ্যই নিয়মটা হচ্ছে প্রথম শব্দের শেষ বর্ণ এরকম রয় হসন্ত হবে, আর দ্বিতীয় শব্দের শুরুতে যে কোনো ব্যঞ্জন বর্ণ হতে পারে, যে কোনো ব্যঞ্জন বর্ণ হতে পারে। তাহলে কি হবে? এই যে র বর্ণটা আছে, হলন্ত রটা উঠে যাবে, হলন্ত রটা উঠে যাবে, আর দ্বিতীয় শব্দের শুরুতে যে বর্ণটা আছে এটি দুবার উচ্চারণ হবে, অর্থাৎ এই যে রটা উঠে যাবে আর এই যে দন্ত নটা এটি দুবার উচ্চারণ হবে। তাহলে শব্দটা হবে আর যোগ না, হবে কি? আন্না। বুঝতে পারছো মনে হয়? এবার দেখো র এর পর ন আসছে, আমরা বলছি হসন্ত র এর পর দ্বিতীয় শব্দের শুরুতে যে ব্যঞ্জন বর্ণে আসুক না কেন এই রটা বিলুপ্ত হয়ে যাবে, আর এই দ্বিতীয় শব্দের শুরুতে যে ব্যঞ্জন বর্ণটা এটা দুবার উচ্চারণ হবে বা দ্বিতীয় উচ্চারণ হবে। তাহলে নটা যদি দুবার উচ্চারণ হয় তাহলে শব্দটা কি হবে? দেখি, ধন্না। কি হবে? ধন্না। একেবারে 4 যোগ টি, এখানে রটা উঠে যাবে আর এই টটা দুবার উচ্চারণ হবে, তাহলে শব্দটা কি হবে? চারটি। এই যে টয় ট। ওকে। একবার দেখো দূর যোগ ছাই। দূর এর শব্দের শেষ বর্ণ হচ্ছে রয় হসন্ত, দ্বিতীয় শব্দের শুরুতে আছে ছ। তাহলে আমরা বলছি রয়ের পর যদি যে কোনো ব্যঞ্জন বর্ণ আসে, এবং রটা অবশ্যই হসন্ত যুক্ত ব্যঞ্জন বর্ণ বা র হবে, তাহলে এই রটা উঠে যাবে আর এই ছয়ের দ্বিতীয় উচ্চারণ হবে। তবে মনে রাখো ছয়ের দ্বিতীয় উচ্চারণ কিন্তু চয় ছ। ওকে। তাহলে শব্দটা কি হবে? দুচ্ছাই। কেন? এই যে রটা উঠে গেছে, বলা হয়েছে হলন্ত র এর পরে যে কোনো ব্যঞ্জন বর্ণ আসলে রটা উঠে যায় আর দ্বিতীয় শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণটা দ্বিতীয় উচ্চারণ হয়, তাহলে শব্দটা কি হলো? দুচ্ছাই। এখন হচ্ছে হর যোগ তাল। তাহলে এখানে রটা উঠে যাবে, এই তটা দুবার উচ্চারণ হবে, তাহলে শব্দটা কি হবে? দেখো তয় দ্বিতীয় উচ্চারণ তয় ত, বাকি থাকলো ল, তাহলে শব্দটা হলো কি? হরতাল। হর যোগ তাল, হরতাল। 4 যোগ দিন। এখানে রয়ের নিচে হসন্ত রয়েছে, দ্বিতীয় শব্দ শুরু দ রয়েছে, তাহলে এই রটা উঠে যাবে, এই দটা দুবার উচ্চারণ হবে, দয়ের দ্বিতীয় উচ্চারণ হচ্ছে এটা। ওকে। তাহলে শব্দটা কি হলো? 4 দিন। তাহলে আমরা দ্বিতীয় যে সূত্রটা দেখলাম যে প্রথম শব্দের শেষ বর্ণটা রয় হসন্ত, দ্বিতীয় শব্দের শুরুতে যে কোনো ব্যঞ্জন বর্ণ থাকুক না কেন রয় হসন্তটা পুরোটাই উঠে যাবে, আর দ্বিতীয় শব্দের যে ব্যঞ্জন বর্ণটা আছে ওটা দুবার উচ্চারণ হবে। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। ওকে। আমরা এবার দেখবো 3 নম্বর যে সূত্রটি রয়েছে। 3 নম্বর সূত্রটি বই লেখা আছে চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে তাহলে কি বলছে? চ বর্গীয় ধ্বনিগুলো দ্বিত্ব হয়, ত বর্গীয় ধ্বনিগুলো বিলুপ্ত হয়। খুব সহজ করে আমি দিয়েছি হচ্ছে ওটা মূলত হবে প্রথম শব্দের শেষ বর্ণটা হবে ত বর্গীয় বর্ণ, ত থ দ ধ দন্ত ন, এটা হবে কি প্রথমে, আর দ্বিতীয় শব্দের শুরুতে চ ছ জ ঝ এই বর্ণগুলোর কোনো বর্ণ থাকবে। তাহলে ত বর্গীয় বর্ণের পর যদি চ বর্গীয় বর্ণ আসে তাহলে এই ত বর্গীয় বর্ণগুলো বিলুপ্ত হবে, এগুলো কি হবে? বিলুপ্ত হবে। আর এই দ্বিতীয় শব্দের শুরুতে যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো দ্বিত্ব উচ্চারণ হবে। দ্বিত্ব মানে কি? দুবার উচ্চারণ হবে।
দেখো সৎ যোগ জন, সৎ শব্দের সর্বশেষ বর্ণ ত, দ্বিতীয় শব্দের শুরুতে রয়েছে বর্গীয় জ। তাহলে আমরা বলছিলাম ত বর্গের বর্ণের পর যদি চ বর্গের বর্ণ আসে তাহলে ত উঠে যাবে, আর চ বর্গীয় বর্ণ যে বর্ণটা থাকবে সেটি দ্বিতীয় উচ্চারণ হবে। তাহলে এখানে বর্গীয় জ রয়েছে, এই বর্গীয় জটা দুবার উচ্চারণ হবে। তাহলে শব্দটা কি হবে? সজ্জন, কারণ ত উঠে গেছে, এই জটা দুবার উচ্চারণ। তাহলে জ এবং জ, জয় জ, তারপর কি আছে? ন। তাহলে শব্দটা হলো সজ্জন। একেবারে দেখো নাথ যোগ জামাই, এই তটা বিলুপ্ত হয়ে যাবে, আর এখানে বর্গীয় জটা দ্বিতীয় উচ্চারণ হবে। তাহলে শব্দটা কি হবে? নাথ জামাই। ওকে। বদ যোগ যা, দেখো এখানে প্রথম শব্দ শেষ বর্ণ দ, এখানে রয়েছে কি? বর্গীয় জ। তাহলে এই দটা হচ্ছে ত বর্গের বর্ণ ত থ দ, তাহলে এই দটা বিলুপ্ত হয়ে যাবে, আর এই বর্গীয় জটা দুবার উচ্চারণ হবে। তাহলে শব্দটা কি হবে বলো দেখি? বজ্জাত। ওকে। একইভাবে কিন্তু আমাদের সজ্জন সেটাও হবে। এবার আমরা আসি আরেকটা যে নিয়ম আছে, আরেকটা উদাহরণ দেওয়া আছে সেটা দেখে যাই। হাত যোগ জানি, হাত শব্দের সর্বশেষ বর্ণ ত এবং দ্বিতীয় শব্দের শুরুতে রয়েছে ছ, তাহলে এখানে তটা বিলুপ্ত হবে, এই ছটা দ্বিতীয় উচ্চারণ হবে। আমরা একটু আগে বলেছি ছয়ের দ্বিতীয় উচ্চারণ কিন্তু চয় ছ, তাহলে শব্দটা কি? ত উঠে গেল, তাহলে কি? হা, আর এখানে চয়ের আগে ছ যুক্ত হবে, চয় ছ কি? হাতছা, বাকি থাকলো নি, তাহলে শব্দটি কি হলো? হাতছানি। ওকে। এবার আসো 4 নম্বর যে সূত্রটি, 4 নম্বর সূত্রটি কি বইয়ের মধ্যে কি বেশ জটিল করে দেওয়া আছে, আমরা খুব সহজ করে দিয়েছি। মূলত নিয়মটা হচ্ছে প্রথম শব্দের শেষ বর্ণ চ অথবা ত, এই দুটি বর্ণের যে কোনো বর্ণ থাকবে। প্রথম শব্দের শেষ বর্ণ চ কিংবা ত, দ্বিতীয় শব্দের শুরুতে তালব্য স কিংবা দন্ত স, এই দুটি বর্ণের যে কোনো বর্ণ থাকবে। খুব সহজ করে দেখো, চ অথবা ত প্রথম শব্দের শেষ বর্ণ, আর দ্বিতীয় শব্দের শুরুতে তালব্য স কিংবা দন্ত স যদি থাকে, তাহলে এই চ উঠে গিয়ে চয়ের জায়গায় তালব্য স হবে, ত থাকলে ত উঠে গিয়ে সেখানে কি হবে? তালব্য স হবে। আর দ্বিতীয় শব্দের শুরু যে তালব্য স বা দন্ত সটা ঠিকই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। উদাহরণ দেখো, 5 যোগ শের, দেখো তো 5 শব্দের সর্বশেষ বর্ণ হচ্ছে কি? চ, আর দ্বিতীয় শব্দের শুরুতে কি? তালব্য স রয়েছেই, তাই না? তাহলে আমাদের নিয়ম বলছে, দেখো এই যে নিয়ম বলছিল চয়ের পরে স বা কি চয়ের পরে কি? এই স, তাহলে চয়ের পরে আমরা তালব্য স পেয়েছি, তাহলে এই চটা উঠে যাবে, ঠিক আছে, আর এই শটা দুবার উচ্চারণ হবে। তাহলে কি হবে? অথবা এই চয়ের জায়গায় আমরা এটা বলছি চয়ের জায়গায় তালব্য স, এখানে চ ছিল 5 ছিল, এই চ উঠে গিয়ে এখানে তালব্য স হবে। তাহলে শব্দটা কি দাঁড়াচ্ছে? 500। আমরা বলি কিনা বলো দেখি? ঠিক আছে, একটা কোনো কিছু কিনতে গেলে কি এটা কত হয়েছে বলি? কি? 500 টাকা হয়েছে। দ্রুত উচ্চারণ করে কিন্তু আমরা কি? 500ই বলি। একইভাবে দেখো 7 যোগ স, 7 শব্দের সর্বশেষ বর্ণ হচ্ছে ত, এখানে দ্বিতীয় শব্দের শুরুতে রয়েছে তালব্য স, তাই ত এর পর তালব্য স আসলেও ত উঠে গিয়ে ত এর জায়গায় তালব্য স হয়। তাহলে ত এর জায়গায় যদি তালব্য স হয় তাহলে কি? শ্বাস, বাকি থাকলো কি? স, তাহলে শব্দটা কি হলো? শাস্য। শব্দটা কি হলো? শাস্য। একইভাবে দেখো 5 যোগ শিকা, এখানে কি? চ রয়েছে, আর এখানে কি রয়েছে? দন্তস্ব রয়েছে, তাহলে চ এর পর দন্তস্ব আসলেও চ উঠে গিয়ে চ এর জায়গায় তালব্য স হয়, ঠিক আছে, তাহলে শব্দটা কি হলো? পার্শ্বিকা। তাহলে কি হবে? পার্শ্বিকা। একই দেখো দ্রুত এখানে উচ্চারণ করলে কি হবে? এখানে চ আছে, এখানে দন্তস্ব আছে, এখানে চটা উঠে গিয়ে এখানে তালব্য স হবে, তাহলে শব্দটা কি হবে? পার্শ্বের। তাহলে শব্দটা কি হলো? পার্শ্বের। 5 যোগ শের কি? পার্শ্বের। 5 যোগ শিকা, পার্শ্বিকা। 7 যোগ স, শাস্য। 5 যোগ স, 500। ওকে। এরপরে যে 5 নম্বর যে সূত্রটি রয়েছে সেটি আমরা দেখব, খুবই সহজ। এটা বলা হয়েছে হলন্ত বা হসন্ত ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ প্রথম যে শব্দটা থাকবে, ঠিক আছে, তার শেষের বর্ণটা ব্যঞ্জন বর্ণ হবে, কিন্তু ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত থাকবে। যদি এটা নিয়মে বলা হয়েছে, তোমার বইয়ের মধ্যে দেখবা, ঠিক আছে, কোনোটার নিচেও হয়তো বা হসন্ত চিহ্ন দেওয়া নেই, কিন্তু হসন্ত চিহ্ন দিতে হবে। আর দ্বিতীয় শব্দের শুরুতে যে কোনো স্বরধ্বনি থাকবে, কি থাকবে? স্বরধ্বনি। তাহলে নিয়ম বলছে কি, যে প্রথম শব্দের শেষে যে হলন্ত ব্যঞ্জন ধ্বনিটি আছে তার নিচে যে হর্ষন্ত বা হলন্তটা থাকবে শুধু এটি বিলুপ্ত হবে, ব্যঞ্জন ধ্বনি ঠিক থাকবে, স্বরধ্বনিটিও কি ঠিক থাকবে। যেমন বন যোগ আই, দেখো বন শব্দের শেষ বর্ণ নয় হসন্ত, দ্বিতীয় শব্দের শুরুতে স্বরবর্ণ আছে। আমার নিয়ম বলছে কি, শুধুমাত্র হসন্তটা বিলুপ্ত হবে, এই ব্যঞ্জন বর্ণ থাকবে আর স্বরবর্ণও ঠিক থাকবে। তাহলে শব্দটা কি দাঁড়াচ্ছে? দেখো বন, এখন এই আটা নয়ের সঙ্গে আকার এসে বসলো, বাকি থাকলো রস্যই, শব্দটা হলো কি? বনাইনি। তাহলে চুন, এখানে দেখো নয় নিচে ব্যঞ্জন বর্ণ নিচে হসন্ত রয়েছে, দ্বিতীয় শব্দের শুরুতে স্বরবর্ণ রয়েছে, শুধু হসন্তটা উঠে যাবে, তাহলে আমাদের মূল শব্দ চুন, চুনে থাকলো, এই আর এর আটা নয়ের সঙ্গে আকার এসে বসলো, বাকি থাকলো রি, তাহলে শব্দটা কি হলো? চুনারি। এবার তিল যোগ এক, দেখো এখানে লয়ের নিচে হসন্ত রয়েছে, দ্বিতীয় শব্দের শুরুতে স্বরবর্ণ রয়েছে, আমরা শুধু বলছি হসন্তটা উঠে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে শব্দটা? তয় রস্যইকার, তারপর ল, কিন্তু এটা লয়ের সঙ্গে একার এসে বসলো, বাকি থাকলো কি? ক, এলো কি? তিলেক। তাহলে বার যোগে এখানে যে কি হসন্ত রয়েছে, ব্যঞ্জন বর্ণ নিচে হসন্ত এবং দ্বিতীয় শব্দের শুরুতে স্বরবর্ণ রয়েছে, তাহলে শুধুমাত্র হসন্ত উঠে যাবে, তাহলে শব্দটা কি যাচ্ছে? বয়াকার র, আর এটা রয়ের সঙ্গে একার এসে বসলো, বাকি থাকলো ক, এলো কি? বারেক। আমরা 5 নাম্বার পর্যন্ত নিয়ম শিখে ফেললাম। এরপর আমাদের লাস্ট নাম্বার কি সূত্রটি আমরা এখনই কি পড়ছি? 6 নম্বর সূত্রটি এবার আমরা পড়ছি। 6 নম্বর সূত্রটি, প্রথম শব্দের শেষ ধ্বনিটা হবে স্বরধ্বনি, আর দ্বিতীয় শব্দের শুরুতে হবে ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ স্বরধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি।
ঠিক আছে, দেখো নিয়মের মধ্যে বলা হয়েছে স্বরধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়, স্বরধ্বনিটি বিলুপ্ত হবে, ব্যঞ্জন ধ্বনিটি ঠিক থাকবে। তারপরে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি মিলেও যে ব্যঞ্জন সন্ধি হয় সেটা নিয়ম। উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবা। দেখো একটা শব্দ হচ্ছে কাঁচা, কাঁচা শব্দের সর্বশেষ বর্ণ হচ্ছে আকার, মানে কি আ। আর দ্বিতীয় শব্দটা হচ্ছে কলা, যার প্রথম বর্ণ কি ক। তাহলে কি হচ্ছে, এটা স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি। বলছিলাম স্বরধ্বনির পর যদি ব্যঞ্জন ধ্বনি আসে শুধু স্বরধ্বনিটি লোপ পাবে, স্বরধ্বনিটি লোপ হয়ে গেল। তাহলে এখানে হলো কাঁচ, এখানে হলো কলা, তাহলে শব্দটা কি হবে, কাঁচকলা। ঠিক আছে, কাঁচকলা, তাহলে বিচ্ছেদ করতে হবে কাঁচা যোগ কলা। এখন দেখো ঘোড়া, এই শব্দের সর্বশেষ বর্ণ হচ্ছে কি আ, আর গাড়ি শব্দের প্রথমে রয়েছে গ। তাহলে এটাও স্বরধ্বনি, এটা ব্যঞ্জন ধ্বনি। কিন্তু স্বরধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি এলে শুধু স্বরধ্বনিটি লোপ পায়, স্বরধ্বনি আ লোপ পেল। তাহলে আমাদের প্রথম শব্দ থাকলো এখন কি ঘোড়, আর দ্বিতীয় শব্দটা থাকলো কি গাড়ি। তাহলে শব্দটি কি হবে, ঘোড় গাড়ি। কারণ আমরা বলছি দ্বিতীয় শব্দ ব্যঞ্জন ধ্বনি ঠিক থাকবে, ব্যঞ্জন ধ্বনি কোনো পরিবর্তন হবে না। একেবারে নাতি, নাতি শব্দের সর্বশেষ বর্ণ রস্য ই, এই যে রস্যইকার মানে কি, রস্যই মানে রস্যইকার। আর দ্বিতীয় শব্দের শুরুতে বউ, এর প্রথম বর্ণ ব। তাহলে কি হচ্ছে, স্বরবর্ণ এর পর ব্যঞ্জন বর্ণ এসছে, রস্যইকার মানে রস্যই, আর বউ এর প্রথম বর্ণ ব, ঔকার কিন্তু পরের বর্ণ। তাহলে এখানে রস্যইটা বিলুপ্ত হবে। তাহলে আমাদের মূল শব্দ থাকলে এখানে হচ্ছে নাথ, তার সঙ্গে যুক্ত হবে বউ। তাহলে শব্দটা কি দাঁড়াচ্ছে, নাথ বউ। একইভাবে দেখো ঘোড়া শব্দের সর্বশেষ বর্ণ হচ্ছে কি আ, আর দৌড় শব্দের প্রথম বর্ণ হচ্ছে দ। তাহলে স্বরধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি এসছে, স্বরধ্বনিটি লোপ পাবে। তাহলে শব্দটি হচ্ছে কি ঘোড়, প্রথম শব্দটা ঘোড় কারণ এখানে আ বিলুপ্ত হয়েছে, আর দ্বিতীয় শব্দটা অক্ষত থাকবে, দৌড়, দৌড়ে এখানে থাকলো। তাহলে শব্দটি কি হলো, ঘোড় দৌড়। ওকে, আমি আবার তোমাদের বলছি, প্রথম শব্দের শেষ ধ্বনিটা হবে স্বরধ্বনি, দ্বিতীয় শব্দের শুরুতে ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনিটি বিলুপ্ত হবে, ব্যঞ্জন ধ্বনি ঠিক থাকবে। ওকে, এই হচ্ছে আমাদের বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধির 6 নম্বর সূত্রটি। আমরা এই যে 1 নম্বর থেকে 6 নম্বর যে সূত্রটি পড়েছি, এগুলো বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি। বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধির সূত্রগুলো আমরা আমরা যে পড়ছি এটা খুবই সহজ। আমাদের তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধির সঙ্গে এটা কোনোভাবে মিলবে না। আমাদের এগুলোর বেশিরভাগ শব্দ যেগুলো আমরা পেয়েছি, দেখো প্রায় সবগুলো আমরা মৌখিক উচ্চারণে ব্যবহার করি। ঠিক আছে, এমন আমরা নাজ্জামাই, তারপর ধরো বজ্জাত, এই শব্দগুলো মৌখিক উচ্চারণে ব্যবহার করি। ডাকঘর, ঠিক আছে, তারপর হচ্ছে কি আন্না, ধন্না, এই শব্দগুলো কিন্তু আমরা মৌখিকভাবে উচ্চারণ করি, যেটা কিন্তু বলা হয়েছিল যে এগুলো মূলত মৌখিক উচ্চারণ নির্ভর, অ্যাসিমিলেশন অথবা সমীভবনের নিয়মে হয়ে থাকে। ওকে, সুন্দর করে নিয়মগুলো পড়বা, এবং এখান থেকে যে সন্ধি বা বিচ্ছেদ যেগুলো করা যায়, শব্দগুলো যেগুলো আমরা দেখলাম নিয়ম অনুযায়ী তোমরা খাতায় লিখে লিখে কি এগুলো প্র্যাকটিস করবা। তবে বইয়ের চেয়ে আমি কিন্তু সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, বই একটু জটিল দেওয়া আছে। ঠিক আছে, সেটা মাথায় রেখে তোমরা অবশ্যই ভালো করে পড়বে। ভালো করে পড়লে পরে, প্র্যাকটিস করলে, লিখে লিখে পড়লে পরেই তোমাদের এগুলো কোনোভাবেই কি আটকাবে না। তোমরা অবশ্যই কি সন্ধি বিচ্ছেদ ভালোভাবে কি পারবে, এবং এরপর যখন আমরা তৎসম শব্দের স্বরসন্ধিগুলো পড়বো তখন সেটা তোমরা আরো বেশি কি উপভোগ করতে পারবা। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, ঘরে থেকো, সুন্দর করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।